প্রদীপের নিচে যেমন অন্ধকার, সেভাবে আমার নির্বাচন এলাকার লোকেরা শিক্ষা ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, বিশেষ করে উন্নয়ন ক্ষেত্রে আমরা আরো বেশি সুবিধা বঞ্চিত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে ধন্যবাদ। আজকে আষাঢ় মাসের 2 তারিখ। এখন আমরা সংসদ অনেক আষাঢ়ের গল্প শুনি, 3 খামের গল্প, চালনের গল্প, এই সমস্ত অনেক গল্প আমরা শুনতেছি। তো মাননীয় স্পিকার, আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সুদক্ষ অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যে 2026-27 যে বাজেট এই পার্লামেন্টে উপস্থাপন করেছে, আমি মনে করি এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনীতির একটি অভিযাত্রা হিসেবে অভিহিত করেছেন মাননীয় অর্থমন্ত্রী। এই বাজেটকে পার্লামেন্ট গ্রহণ করেছে, দেশবাসী গ্রহণ করেছে, আন্তর্জাতিক মহল গ্রহণ করেছে। মানুষের কল্যাণে একটা বাজেট, কল্যাণমুখী এবং বিভিন্ন ভালো বিষয় আছে, কিন্তু এই যে মানবিক যে বাজেট, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাজেটের ইতিহাসে এটা একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমরা মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই যে বাজেটে আমরা প্রতিবার দেখি, যখনই বাজেট ঘোষণা হয় সাথে সাথে বাজারে একটা আগুন ধরে যায়, চারিদিকে সব দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কিন্তু এবারই সর্বপ্রথম আমরা লক্ষ্য করলাম যে বাজেট ঘোষণার পরে কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি হয় নাই। এটাও এই বাজেটের একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। এই বাজেটে আমাদের মাননীয় অর্থমন্ত্রী চাল, গম, আলু, মাছ, পেঁয়াজ, রসুন, তেল, চিনি সহ প্রায় 61টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমিয়েছেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছেন যাতে সাধারণ মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সাধারণ মানুষ যাতে তাদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়, সে লক্ষ্যে অনেক কর ছাড় দিয়েছে। এবং এটা যে বিশাল এই যে বাজেট, এটা অনেকে বলছেন যে এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা করি এই বাজেট বাস্তবায়ন কোনোভাবেই কঠিন হবে না। কারণ যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার যেভাবে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছেন এবং যে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় যেটা বৃদ্ধি করেছেন, এটাও বাজেটে একটি অনন্য দিক। আমরা গত অর্থ বছরে যেভাবে পরিচালন ব্যয় ছিল, বর্তমান অর্থ বছরে সেই পরিচালন ব্যয় অনেক কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এখানে যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 1.39% হতে বৃদ্ধি করে 2% উন্নীত করা হয়েছে, এটাও একটা অত্যন্ত ভালো দিক। এবং স্বাস্থ্য খাতে যে 0.58 থেকে এটা 1.01% উন্নীত করা হয়েছে, অলমোস্ট ডাবল করা হয়েছে স্বাস্থ্য খাতে। কারণ স্বাস্থ্য খাতে যে নৈরাজ্য, স্বাস্থ্য খাতে যে অবস্থা, মানুষের দুর্বিষহ অবস্থা, সে অবস্থাতে পরিত্রাণ দেওয়ার জন্য যে স্বাস্থ্য খাতে বিপুল বরাদ্দ দেওয়া হয়েছে, সেটাও তার জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কৃষক কার্ডের অর্থে বার্ষিক এককালীন 2,500 টাকা করে কৃষি কার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে। মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে যারা তাদের জন্য এখানে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এবং বাজেট সম্পর্কে যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করে, যারা চর্চা করে, তারা প্রত্যেকেই এই বাজেটকে গ্রহণ করেছে এবং বাজেটের সুনাম করেছে। বিশেষ করে ডক্টর ভট্টাচার্যের ব্যাপারে উল্লেখ করতে পারি। উনি বলেছেন যে এই বাজেটকে তিনি উন্নয়নমুখী, জনমুখী এবং মানবিক বাজেট হিসেবে অভিহিত করেছেন। এবং এটা হচ্ছে এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী মূলধারা অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা সৃজনশীল বা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রীড়া অর্থনীতি, সবুজ অর্থনীতি এবং সুনীল অর্থনীতির মতো খাতগুলোকে জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে এসেছেন। এই জন্য নানা ধরনের খরচা দিয়েছেন। আমরা এক বাক্যে বলতে পারি এই বাজেট একটা গণমুখী। আমরা সবসময় সরকারি দল থেকে এটা বলা হয় এটা গণমুখী, আমরা শুধু বলার জন্য বলছি না, আমরা মিন করি এটা গণমুখী বাজেট। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা খেয়াল করেছি, যখন মাননীয় অর্থমন্ত্রী এখানে বাজেট পেশ করছিলেন, যখন বাজেট চলমান, তখন আমরা দেখছি একটি দল মানি না বলে রাজপথে মিছিল শুরু করে দিয়েছিলেন এই চলা অবস্থায়। ওইটা নিন্দুকেরা বলে কেউ একজন নাকি ওখান থেকে জিজ্ঞেস করছে যে কি মানি না, ওই বলছে জানি না। আসলে এইভাবে যেভাবে প্রত্যেকটি ভালো, এখানে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের মাননীয় বিরোধী দলের বন্ধুরা
একটা বাজেটে একটাও কি ভালো দিক দেখেন নাই যেটার প্রশংসা ওনারা করতে পারেন? যে ওনারা যারাই বক্তব্যে উঠেছেন তারাই এই বাজেট নিয়ে সমালোচনা করছেন, বাইরে করছেন, ঘরে করছেন। এবং কালকে একটা অত্যন্ত দুঃখজনক বক্তব্য দেখলাম, একজন মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে উনি এমপি নির্বাচিত হতে পারেন নাই। উনি কালকে বক্তব্য রাখছেন এই সংসদ ভেঙে দেন, এই সংসদ প্রয়োজন নাই। এইরকম অগণতান্ত্রিক ফেসিবাদী চরিত্র আমরা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আশা করি না। আমরা বিরোধী দলের মাননীয় বিরোধী দলের নেতা সবসময় বলছেন যে আমরা সরকারের ভালো কাজের সমর্থন করব, মানে যদি অন্যতা হয় এটা সমালোচনা করবো, এটা উনি সবসময় বলেন। আমরা ওনার কথাকে সবসময় এটা গ্রহণ করি, উনি খুব ভালোভাবেই বলেন। কিন্তু কার্যক্ষেত্রে আমরা যেটা দেখি এটা আসলে গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। এটা আমরা মনে করি এই সংসদ, আমরা সবসময় বলি এটা অনেক মানুষের, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার শেষ বর্ষাস্থল হচ্ছে এই সংসদ। এই সংসদ থেকে মানুষ আশা করে তাদের সমসাময়িক, তাদের নিত্য দিনের সমস্যাগুলো এই সংসদ থেকে সমাধান হবে, মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র তরুণের রক্ত দিয়েছে, সে আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ মানুষ পাবে, এই প্রত্যাশাটা আমাদের সবার। মাননীয় স্পিকার, আমি 2 মিনিট সময় এলাকার কথা বলতে চান, 1 মিনিটে বলে ফেলেন। আমি চট্টগ্রাম নয়, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একদম হার্ট অফ দ্য সিটি, কোতোয়ালি চকবাজার বাকুলিয়া নিয়ে আমার নির্বাচন এলাকা। এই নির্বাচন এলাকার মধ্যে চট্টগ্রামের সবচেয়ে 2টা চিকিৎসা সেবা কেন্দ্র, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, এবং চট্টগ্রামের অলমোস্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান আমার নির্বাচন এলাকায়। কিন্তু প্রদীপের নিচে যেমন অন্ধকার, সেভাবে আমার নির্বাচন এলাকার লোকেরা শিক্ষা ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, বিশেষ করে উন্নয়ন ক্ষেত্রে আমরা আরো বেশি সুবিধা বঞ্চিত। যারা শহরের, যারা সিটি কর্পোরেশনের সদস্য আমরা যারা আছি, আমার মতো আরো যারা আছেন, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ নাই, এখানে জেলা পরিষদ থেকে কোনো বরাদ্দ নাই, আর সিটি কর্পোরেশনে গেলে বলে যে এখানে কোনো টাকা নাই। আমি এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।